বৈদ্যনাথ বাবু, আপনাকে প্রথমে আমাদের আবির্ভাব নিউজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বলছি যে চিন্ময় প্রভু তো হয়ে গেল বহুদিন তিনি জেলে আছেন, কি ব্যাপারটা কি যদি একটু খুলে বলেন। আপনারা সবাই জানেন, বিশেষ করে পশ্চিম বাংলার মিডিয়া, বাংলাদেশের মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়া সবাই জানে চিন্ময় প্রভুকে অনাহূতভাবে মামলায় ফাঁসানো হয়েছে। মামলাটা কি? এটা হলো সেডিশন কেস। সেডিশন কেসের আসামি হিসাবে চিন্ময় প্রভুকে ফাঁসানো হয়েছে। সেখানে আজকে উনি প্রায় 8 মাস উনি জেলখানায় আছে। ওনার মামলায় লড়তে গিয়ে ঢাকা থেকে আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে চট্টগ্রাম গিয়েছিলাম, কিন্তু সেখানে বিভিন্ন কারসাজির মাধ্যমে মামলাটা শুনানি করতে পারিনি। কিছুক্ষণ শুনানি হয়েছিল জজ সাহেবের কোর্টে চট্টগ্রামে, কিন্তু বিভিন্ন তালবাহানা করে প্রসিকিউশন বলেছে চট্টগ্রামের বারের সদস্য না হলে মুভ করা যাবে না। এই আইনটা আমি কোনোদিন কোনো কালেও আজকে আমার 40 বছর ওকালতি জীবনে আমি দেখি না। কেন আমাকে মামলা থেকে বিরত রেখেছে পরবর্তীকালে জেনেছি। আগে যারা মামলায় লয়ার ছিল তাদের বিরুদ্ধে অনেক মামলা করেছে। মামলা করার কারণে ভয়ে ওনারা কোর্টে উপস্থিত হতে পারেন না। এই কারণেই আমাকে এঙ্গেজ করা হয়েছিল। আমি ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলাম, কিন্তু সেখানে এক ধরনের হেনস্থ হয়েছি, যার ফলে মামলাটা শুনানি করতে পারিনি। পরবর্তীকালে মামলাটা শুনানি হয়েছিল অন্য লয়ারের মাধ্যমে। ওনারা শুনানি করেছেন, কিন্তু জজ সাহেব মামলার শুনানিতে সন্তুষ্ট না হয়ে উনি বেলটা রিজেক্ট করেছেন। রিজেক্ট হওয়ার পরে আবার আমাদের আইনজীবীরা এটা হাইকোর্টে গেছেন, হাইকোর্টে আপিল করেছে। আপিলে অনেকদিন পর শুনানির পরে আপিলে চিন্ময় প্রভুকে খালাস দিয়েছেন। এই খালাসের বিরুদ্ধে প্রসিকিউশন অ্যাটর্নি জেনারেল বাংলাদেশে উনি আপিল করেছেন সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে। অ্যাপিলেট ডিভিশন এটাকে এই অর্ডারটাকে স্টে করে দিয়েছে। Until today he is in the jail. He has not yet been released by the order of the court. The order of the court has not yet been implemented. Rather, আরো 3-4টা মামলায় উনাকে আসামি করে এই মামলাগুলোর ভিতরে ইমপ্লিকেট করা হয়েছে। ইমপ্লিকেট করার কারণে এই 4টা মামলায় যদি কোনো উনি বেল না পায়, তাহলে উনার সহজে রিলিজ হওয়ার সম্ভাবনা কম। এই কারণে আমরা এখন চেষ্টা করে যাচ্ছি যাতে করে ওই যে 4টা মামলা নতুন করে দেওয়া হয়েছে, একটা মার্ডার কেস সহ, সেই মামলায় আমরা ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট এবং হাইকোর্ট, দরকার হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। এটার অপেক্ষায় আমরা আছি। আশা করি অ্যাজ পার ল ওনাকে বেল দিতে কোর্ট বাধ্য। এখানে একটা প্রশ্ন উঠছে যে বাংলাদেশের সরকারে কি এমন ক্ষতি করেছেন যে তাকে এইভাবে হেনস্থা করা হচ্ছে? এটা তো ক্ষতি করার ব্যাপার নয়, এটা হলো কি এক ধরনের বিদ্বেষ পরায়ণ মনোভাব প্রশাসনের এবং কিছু প্রসিকিউশন লয়ারের। প্রসিকিউশন লয়ার মানে গভর্নমেন্ট লয়ার, তারা এটাকে বিলম্বিত করার জন্য এই প্রসেসটা চালিয়ে যাচ্ছে যাতে করে উনি সহজে বেল না পায়। যে এখন এই 4টা মামলা এখন নতুন করে দেওয়া হয়েছে, সেই 4টা মামলায় বেল না হওয়া পর্যন্ত উনি
ছুটি পাওয়ার, মানে উনাকে রিলিজ করার কোনো সম্ভাবনা নেই। স্যার বলছি কতদিন লাগতে পারে মানে এই পুরো প্রসেসটা করতে? সেটা যদি ইচ্ছা করে, কোর্ট যদি ইচ্ছা করে, তাহলে একদিনেই বেল দিতে পারে সব মামলায়। কিন্তু এখন তো এটা লং প্রসিডিউর হয়ে গেল। ওই 4টা মামলায় বেল আবার নতুন করে বেল পাওয়ার পরে তাইলে একটা প্রশ্ন আসে, রিলিজ হতে পারে। কিন্তু এখানে তো অনেক বাধ্যবাধকতা। যেমন ধরেন আপনার ম্যাজিস্ট্রেট কোর্টে বেল দিল না, তাইলে জজ কোর্টে যেতে হবে। জজ কোর্ট বেল দিল না, হাইকোর্টে যেতে হবে। হাইকোর্ট বেল দিল না, সুপ্রিম কোর্টে যেতে হবে। এই প্রসিডিওর করতে 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 আরো কতদিন, কত মাস, কত বছর লাগে সেটা বলা এখন কঠিন। কিন্তু এইভাবে তো দুদেশের যে মানে একটা নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, এটা তো নষ্ট হচ্ছে না? নিশ্চয়ই নষ্ট হচ্ছে, নিশ্চয়ই নষ্ট হচ্ছে। আমার সরকার যদি কোনো বড় পদক্ষেপ নিয়ে নেয় সেক্ষেত্রে কি বলবেন তখন? কোন সরকার? ভারত সরকার। আমার কথা হলো, ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে কি চুক্তি আছে বা কোন ধরনের তাদের মধ্যে কথাবার্তা চলছে সেটা তো আর আমরা জানি না। আমরা আইনের ব্যাপারটা জানি, যতটুকু আমরা জানি আইন কিভাবে প্রসিড করবে। একটা আসামিকে কয়ভাবে, কতবার মানে ফাঁসি দেওয়া যায়, কতবার প্রসিকিউট করা যায়, তার তো সার্টেন একটা আইন আছে। এই আইনের তো ধারাগুলো তো মানে চলছে না। মানে চলে তো তার বেরিয়ে হয়ে যেত এবং সে বেরিয়ে আসতো। যেখানে হাইকোর্ট বেল দিয়েছে সেখানে তো সুপ্রিম কোর্টে যাওয়ার ইচ্ছা সরকার ইচ্ছা পোষণ করেছে, এই কারণেই আবার আটকে গেল। এটা কতদিন পরে হবে বলা মুশকিল। আচ্ছা, প্রথমে যেটা বলা হচ্ছিল যে উনি দেশদ্রোহিতা করেছেন, দেশদ্রোহিতায় ওনাকে গ্রেফতার করা হয়েছিল, এটা কতটা সত্যি? মানে আরে এটা তো আপনারা সবাই জানেন, দেশদ্রোহিতার মামলা করতে গেলে বাদী হতে হয় সরকারকে। কিন্তু এখানে বাদীটা হয়েছে কি, বিএনপির একটা লোক বাদী হয়ে মামলা করেছে। আর মামলা যদি করে থাকে সেটা প্রসিকিউশন মানে সরকার এটা অ্যাপ্রুভ করে নিতে হবে। অ্যাপ্রুভের নাই কিছু নাই, হঠাৎ করে মামলা একটা করে দিয়ে বলে যে সেই দেশদ্রোহী অপরাধী। How will be able to ascertain whether he is criminal or not? He is liable to be prosecuted or not as per law. আমাদের আইনটা হলো it is for all, for everybody, not for a particular person. তবে এখানে একটু সাম্প্রদায়িকতা কাজ করেছে বলে আমার মনে হচ্ছে। এরকমও আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে যে ওনাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন লয়াররা রীতিমতো প্রতিবাদ করছেন, লয়াররা সেখানে ঢুকতে দিচ্ছেন না। এই মানে লয়াররা এইভাবে কখনো রাস্তায় নামে মানে কারোর বিরুদ্ধে? আসলে শুনেন, মানুষের তো একটা ইচ্ছা, মানুষের একটা ডিজায়ার থাকে। একটা নির্দোষ লোককে হাজতে নিয়ে পুরে রাখছে, সেখানে প্রতিবাদ করেছে। প্রতিবাদটা কি আপনার ইলিগাল হতে পারে অ্যাজ পার কনস্টিটিউশন অফ দি কান্ট্রি? লোকে প্রতিবাদ করতে পারে, কিন্তু এইটার জন্য প্রতিবাদ কেন করলো এটার জন্য আলাদা করে আবার মামলা করে তাদেরকেও দোষী সাব্যস্ত করার যে প্রবণতা, এটা আইনে নাই। বুঝতে পেরেছেন? আমার শেষ প্রশ্ন, আপনাকে বেশি বিরক্ত করবো না, আমার শেষ প্রশ্ন, কতদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে? ইট ইজ আনসার্টেন। এখন আমাদের যে প্রসিডিওর গুলো আছে সেগুলো তো আমাদের ফলো করতে হবে। আমরা ম্যাডাম অ্যাকিউজড, আমরা অ্যাকিউজড হিসাবে আমাদের তো বিভিন্ন প্রসিডিওর গুলো ফলো করে আস্তে আস্তে করে ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হবে। ওনারা যদি স্টে করে দেয় হাইকোর্টের অর্ডার, সেখানে তো আমাদের করার কিছু নাই। সুপ্রিম কোর্টে আবার যেতে হবে, সুপ্রিম কোর্টে যেয়ে বলতে হবে যে আপনি যে স্টে দিয়েছেন ইট ইজ ইলিগাল, আল্ট্রা ভাইরাস ইনঅপারেটিভ, নট বাইন্ডিং আপন মাই ক্লায়েন্ট, এটা বলতে হবে। এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে না যে একজন স্বনামধন্য ব্যক্তি তাকে যদি এইভাবে আটকে রাখা যায় তাহলে সাধারণ মানুষকে তাহলে কিভাবে হেনস্থা করা হচ্ছে? এরকম
আপনি তো মনে করেছেন যে সরকার ইচ্ছা করলে কি না পারে, এটা সরকারের ইচ্ছা। তাই বলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন তো জুডিশিয়ারি কি করে, বিচার বিভাগ কি করে? বিচার বিভাগকে আপনার সবার ঊর্ধ্বে না, প্রসিকিউশন এটা সেটা সবার ঊর্ধ্বে হলো বিচার বিভাগ। এবং বিচার বিভাগ যদি কিছু না করে সেখানে করার কিছু থাকে না। তাহলে কি বলছেন বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে? বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে এই কথা আমি বলবো না, কিন্তু বিচারে নীরবে নির্বৃতে কাঁদে, বিচারের বাণী নীরবে নির্বৃতে কাঁদে একটা কথা আছে না, সেই অবস্থায় পৌঁছেছে। যে অবস্থায় এখন আমরা দাঁড়িয়ে আছি তাহলে তাতে এটা বোঝা যাচ্ছে যে অনিশ্চয়তার মধ্যে, যে কোনো ছাড়া পেতেও পারে নাও পারে, কোনো ঠিক নেই। কোনো ঠিক নেই, কোন সময় হয়ে যেতে পারে, নাও হতে পারে। ইট ইজ আনসার্টেন, বারবার বললাম আপনাকে, ইট ইজ আনসার্টেন, ইট ইজ নট স্পিকেবল, ইট ইজ নট ডেসক্রাইবেবল, বিকজ I as a lawyer, I as a human rights defender, I suffered a lot during movement of the case. নিজে তো আমি সাফার হয়েছি, পর্যদস্ত হয়েছি, এটা তো স্বাভাবিক, বলার অপেক্ষা রাখে না। আপনি একজন বিশিষ্ট আইনজীবী, আপনার খারাপ লাগছে না যে এরকম ভাবে আপনাকে পর্যদস্ত করছে আপনার দেশ? শুনেন, দেশটা তো স্বাধীন করেছিলাম আমরা 71 সালে মুক্তিযুদ্ধ, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে, কিন্তু আমরা ভাবছি সকলের জন্য সমান অধিকার হবে, সকলের জন্য সমান আইন হবে, কিন্তু এক একজনের প্রতি এক এক ধরনের ডিসক্রিমিনেটরি আইনগুলো আরোপ করা হচ্ছে, এটা তো অবৈধ।